প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর পড়াশোনাটা এবার শুরু হওয়ার কথা, তাই দ্বাদশ শ্রেণীর শুরু থেকে আমরা শুরু করছি। প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাসে, সেই প্রথম অধ্যায়ে আমরা পাবো যার শিরোনাম হচ্ছে অতীত স্মরণ। সেই অতীত স্মরণ মানে ইতিহাস কিভাবে রচিত হয়েছে তার উপাদানগুলির কথা, সেই উপাদানগুলি লিখিত অলিখিত উপাদান এবং তার সঙ্গে ইতিহাস রচনার পদ্ধতি কেমন, ইতিহাস রচনার কোন কোন দৃষ্টিভঙ্গিতে ইতিহাস রচিত হয়েছে, সেই সব বিষয় নিয়ে আমাদের এই অধ্যায়টা। তাহলে প্রথমেই আমরা সেই ইতিহাস বিষয় নিয়ে, যে ইতিহাসের যে রচনার উপাদানগুলি সেগুলি নিয়েই আলোচনা করব। যাই হোক, প্রথমে আমরা আসছি ইতিহাস শব্দটি নিয়ে কথা। ইতিহাস শব্দটি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিস্টোরি, সেই হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে অনুসন্ধান। যাই হোক, আমরা যাই বলি না কেন, প্রকৃতি শব্দ অর্থগত উৎপত্তিগত অর্থ, ইতিহাস হচ্ছে আমাদের অতীত কথা, বাংলায় যাকে বলা হয়, বা অতীত কথন। সেই অতীতের কথা আমাদের ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। তাহলে সেই মানব সভ্যতার ফেলে আসা জীবনের যে কাহিনী বা ঘটনার বিবরণ, সেটাই হচ্ছে আমাদের ইতিহাস। তাহলে সেই ইতিহাস দীর্ঘ দিন মানব সভ্যতার সেই আদি যুগ থেকে রচনা করা অত্যন্ত কঠিন বিষয়। তাই আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে সেই সময়ের কোনো লিখিত উপাদান নেই। যেটা একাদশ শ্রেণীতে তোমরা পড়েছো, সেখানে ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ বা প্রাগ ঐতিহাসিক যুগ, সেই ভাগ করা হয়েছে। তাহলে সেই প্রাগ ঐতিহাসিক যুগে আমরা কি দেখেছি, যেখানে মানুষের কোনো লিপিবদ্ধ ইতিহাস নেই, সেটাই হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ। তাহলে সেই প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাসের কথা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদের সেই সমস্ত প্রাকৃতিক যে উপাদানগুলি রয়েছে তার উপর নির্ভর করতে হয়। তাহলে সেই সমস্ত ইতিহাসের কথা জানতে গিয়ে আমরা দেখতে পাবো এখানে আমাদের যেটা আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে, সেই উপাদানগুলির মধ্যে আমরা পাবো বিভিন্ন বিষয়, সেগুলির কথায় আমরা আসছি। প্রথমে ভাগগুলি, তাহলে এক নম্বরে আমরা পাবো সেটা জনশ্রুতির কথা, লোকমুখে দীর্ঘকাল ধরে যে জনস্বল্প কাহিনীগুলি রচিত হয়েছে সেগুলির কথা। দু নম্বরে হচ্ছে অলিখিত উপাদান, সেই অলিখিত উপাদানগুলির আবার দুটি ভাগ আছে। এই অলিখিত উপাদানগুলি হচ্ছে, এক নম্বরে হচ্ছে মৌখিক ইতিহাস, আর দু নম্বরে হচ্ছে আমাদের জাদুঘরের কথা। এই দুটি বিষয়। আর আমরা এরপরে আসছি, এই উপাদানগুলি ছাড়া রয়েছে আমাদের তিন নম্বর বিষয় এই অধ্যায়ে, সেটা হচ্ছে ইতিহাস রচনার পদ্ধতি। রচনার পদ্ধতি আর দৃষ্টিভঙ্গি। আমাদের ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাবো ঔপনিবেশিক শক্তিগুলি উপনিবেশ প্রতিষ্ঠা করলে সেই সমস্ত দেশের ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিতে সেই সব দেশের ইতিহাস রচিত হয়েছে। আরেকটা দিক থেকে আমরা পাবো এই দৃষ্টিভঙ্গির দিক থেকে একটা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। যাই হোক, সেগুলি আমরা পরবর্তীকালে আলোচনা করবো একের পর এক। তাহলে আমাদের এখন প্রথমের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রথমেই যেটা জনশ্রুতির কথা, এই ইতিহাসের উপাদান হিসাবে। তাহলে সেই উপাদান হিসাবে আমরা পাবো জনশ্রুতির কথা। তাহলে সেই জনশ্রুতিগুলি কিভাবে রচিত হলো, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো বিশেষ করে যে ইতিহাসে মানুষ, যখন আমরা দেখা যায় আদিম সমাজে একেবারে সভ্যতার গোড়ার যুগে যদি দেখি, মানুষের অবসর সময়ে কোনো জীবনযাপন অবসর সময় ছিল না। কারণ মানুষ ছিল খাদ্য সংগ্রহ, শিকারী জীবন তাদের মধ্যে, বা পশুপালন। তাহলে এই সময়কালে তাদের অবসর জীবন কিছুই ছিল না। পরবর্তীকালে মানুষ যখন কৃষি সভ্যতার আবিষ্কার করে বা কৃষি সভ্যতার উৎপত্তি হয়, তখন আমরা দেখতে পাবো মানুষের মধ্যে অবসর জীবনের বা অবসর যাপনের সময় আসে। সেই অবসর যাপনের সময়কালে আমরা দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ দৃষ্টিভঙ্গিগতভাবেই বেশ কিছু কল্পকাহিনী বা জনশ্রুতি রচনা করে বা তৈরি করে।
সেই জনশ্রুতিগুলি প্রথম উৎপত্তি হয় কৃষিভিত্তিক সমাজে বলে মনে করেন নৃবিজ্ঞানীগণ। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থাতেই এই প্রথম এই মূলত আমরা দেখতে পাই জনশ্রুতিগুলির উৎপত্তি হয়েছিল। সেই সময় অবসর যাপনের সময়কালে আমরা দেখা যায় একান্নবর্তী যে কৃষিজীবী পরিবার বা একান্নবর্তী সমাজ জীবন, সেই একান্নবর্তী পরিবারগুলিতে বয়স্ক নারীরা যে সমস্ত ছিল, যেমন ঠাকুমা, দিদিমা, পিসিমা, মাসিমা, এই সমস্ত বয়স্ক ব্যক্তি মহিলারা যারা তাদের নাতি নাতনি কি শিশু কিশোর কিশোরীদেরকে অবসর সময়কালে বিভিন্ন গল্প বা কল্পকাহিনী শোনাতো, যেগুলি থেকেই আমরা দেখতে পাবো এই জনশ্রুতি উৎপত্তি ঘটেছে, যেগুলি পরবর্তীকালে বংশ পরম্পরায় সেগুলি পরবর্তী সমাজে প্রচলিত হয়েছে দীর্ঘকাল ধরে। এইভাবে আমরা দেখতে পাবো জনশ্রুতিগুলির উৎপত্তি হয়। তাহলে সেই প্রথমে আমরা আসছি জনশ্রুতি কাকে বলে। জনশ্রুতি যদি আমরা দেখতে পাবো, জনশ্রুতি বলা হচ্ছে যে সমস্ত কল্পকাহিনীগুলি সভ্যতার আদির যুগে, বিশেষ করে আমরা দেখতে পাবো যে সমস্ত কল্পকাহিনীগুলির যথার্থ কোনো ঐতিহাসিক তথ্য বা প্রমাণ নেই, সেই এবং সেগুলি ধর্মীয় ভাবাপন্নভাবে বা ধর্মীয় লোকে বিশেষ করে তৈরি হয়েছে, সেগুলিকে আমরা দেখা যায় বলা হচ্ছে জনশ্রুতি। এবং সেই কল্পকাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে। তাহলে জনশ্রুতি হচ্ছে সেগুলি যখন কোনো ঐতিহাসিক বিবরণের তথ্য বা সন তারিখের যথার্থতার বা প্রমাণের অভাব আমরা থাকে এবং সেই অতীত কাহিনীগুলি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায়, তাকে বলা হচ্ছে জনশ্রুতি। এই জনশ্রুতির আমরা যদি দেখতে পাবো বিশেষ করে জনশ্রুতিগুলি উদ্যোগ রচিত, সেগুলি সংগ্রহের উদ্যোগ বা সেগুলিকে আবিষ্কার বা সেগুলিকে ইতিহাসের পাঠ্য বিষয়ের মধ্যে নিয়ে আসার উদ্যোগ আমরা দেখা যায় বিশেষ করে প্রথম দেখা যায় জার্মানিতে। জার্মানিতেই প্রথম এই উদ্যোগটা দেখা যায় এবং জার্মানির দুই ভাই আমরা পাবো বিশেষ করে, যাদের নাম হচ্ছে জ্যাকব গ্রিম ও উইলহেম গ্রিম। এই দুজনে তারা বিশেষ করে আমরা দেখতে পাই এই ঊনবিংশ শতকে 1812 খ্রিস্টাব্দে তারা একটি সংকলন প্রকাশ করে এগুলির সত্যতা বা এগুলির বিশেষ করে গুরুত্ব উপলব্ধি করেন এবং সেগুলিকে প্রকাশ করেন। ভারতবর্ষ আমরা দেখতে পাবো বাংলায় একজন খ্রিস্টান পাদ্রী যিনি রচনা করেছিলেন একটি গ্রন্থ যার নাম হচ্ছে ওই বছরই ইতিহাস মালা, যার রচয়িতা হচ্ছেন উইলিয়াম কেরি। এই উইলিয়াম কেরি এটি রচনা করেন এবং যাতে আমরা দেখা যায় সেই সময় জনশ্রুতির কথা 100 শতাধিক জনশ্রুতির কথা তিনি তুলে ধরেছেন এতে। এছাড়াও আমরা পাবো আরো বেশ কিছু ঐতিহাসিক বিভিন্ন দেশে পরবর্তীকালে বহু ঐতিহাসিক এগুলি নিয়ে গবেষণা করেছেন এবং তার সংকলন প্রকাশ করেছেন এবং সেগুলির গুরুত্ব উপলব্ধি করেছেন, যাদের মধ্যে আমরা পাবো কয়েকজনের কথা। হান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, ম্যাকানজি এবং লালবিহারী দে, কে.এল. পাস্কার, জর্জ ফ্রেজার, এই সমস্ত ব্যক্তিত্ব যারা বিশেষ করে আমরা দেখতে পাবো এই জনশ্রুতি নিয়ে উদ্যোগ গ্রহণ করেন এবং তাদের গুরুত্ব উপলব্ধি করে সেগুলি সংকলিত করতে থাকেন। যাই হোক, এরপরে আসছি আমরা সেই জনশ্রুতিগুলির বিষয় হিসাবে দেখা যায় যদি আমরা দেখতে পাবো এই জনশ্রুতির যে প্রসার, জনশ্রুতিগুলি মূলত এক একটা সমাজের মধ্যেই তৈরি হয়েছিল এবং সেই সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা দেখতে পাবো অষ্টাদশ শতকের পূর্বে 16 শতকের দিক থেকে যখন আমরা দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে ভৌগোলিক আবিষ্কারের নামে পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপের শক্তিশালী জাতিগুলি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং সেই সমস্ত দেশ দখল করে উপনিবেশ গড়ে তুলেছিল, সেই তাদের হাত ধরেই আমরা দেখতে পাবো এই সমস্ত জনশ্রুতিগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যেমন ইউরোপীয় শক্তিগুলি আমরা দেখা যায় বিশেষ করে এশিয়া, আফ্রিকা, তাছাড়াও দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত মহাদেশে আমরা দেখা যায় এই সমস্ত যে জনশ্রুতিগুলি ছিল সেই সমস্ত জনশ্রুতিগুলি ইউরোপ থেকে এই সমস্ত মহাদেশে ছড়িয়ে দেয়, কারণ সেই উপনিবেশিক শক্তিগুলির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো খ্রিস্টান পাদ্রীরাও সেখানে পৌঁছায় এবং তারা
সেগুলিকে প্রসার ঘটাতে থাকে এবং সেই সব মহাদেশের যে সমস্ত জনশ্রুতিগুলি ছিল সেগুলি ইউরোপের দিকে আগমন ঘটে বা ইউরোপে আসতে থাকে তাদের মাধ্যমে। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো সেই জনশ্রুতিগুলির বিস্তার সারা পৃথিবীতে ঘটতে থাকে। তাহলে এই জনশ্রুতিগুলি আমরা যদি দেখি এবার দেখতে পাবো তার বৈচিত্র্যের মধ্যে রয়েছে আমাদের 5টি ভাগ। এই জনশ্রুতিগুলি 5টি ভাগে বিভক্ত, যার একটা হচ্ছে আমরা পাবো পৌরাণিক কাহিনী, দুই হচ্ছে লোককথা, তিন নম্বরে হচ্ছে স্মৃতিকথা, চার নম্বরে হচ্ছে আমাদের মৌখিক ঐতিহ্য, এবং 5 নম্বরে হচ্ছে আমাদের সেটা হচ্ছে কিংবদন্তি। এই 5টি বিষয় আমরা পাবো ভাগ রয়েছে এই জনশ্রুতিগুলি। সেই 5টি বিষয় পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা এবং মৌখিক ঐতিহ্য বা মৌখিক ইতিহাস, এই 5টি ভাগে বিভক্ত এবং এই 5টি আমরা পরপর আলোচনা করব। আজ তোমাদের আমি সেই পৌরাণিক কাহিনীর বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে আসা যাক। আগে আমাদের সেই পৌরাণিক কাহিনীগুলি কি ছিল, পৌরাণিক কাহিনীগুলি কখন লিপিবদ্ধ হয়েছে, কার উপর ভিত্তি করে সেগুলি গড়ে উঠেছে, পৃথিবীর বিভিন্ন দেশে যে পৌরাণিক কাহিনীগুলি তৈরি হয়েছিল প্রত্যেকটি পৌরাণিক কাহিনীর মধ্যে প্রায় সাদৃশ্য রয়েছে আমরা দেখতে পাবো। তেমনি ভাবে আবার কয়েকটি পৌরাণিক কাহিনীর উদাহরণ হিসাবে আমরা তুলে ধরবো আর কতগুলি বিষয় আমরা আলোচনা করব পরবর্তীকালে। সেগুলি জনশ্রুতি আমরা বললাম যথার্থ ঐতিহাসিক তথ্য বা সঠিক প্রমাণ থাকে না এগুলি, তবু আমাদের কাছে ইতিহাসের উপাদান হয়েছে কিভাবে আসবে সেগুলি, অর্থাৎ সেগুলির গুরুত্বের কথা। যাই হোক, প্রথমে আসছি আমরা 1 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীর কথা। এই পৌরাণিক কাহিনীর কথা যদি আমরা আসি তাহলে দেখতে পাবো বিশেষ করে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে প্রাচীনকালে যে সময়ের ইতিহাসের কোনো লিখিত উপাদান নেই সেই সময়কালে এই পৌরাণিক কাহিনীগুলি রচিত হয়েছিল এবং সেই সমস্ত পৌরাণিক কাহিনীগুলিতে যে বিভিন্ন রাজবংশের কথা পাই, বিভিন্ন রাজাদের কথা পাই, বিভিন্ন কাহিনীর বিবরণ পাই, যা থেকে আমরা তৎকালীন সময়ের সমাজ জীবনের কথা, রাজনৈতিক জীবনের কথা এবং অর্থনৈতিক জীবনের কথা পেয়ে থাকি। তাই সেগুলি আমাদের কাছে আজ ইতিহাসের উপাদান হিসাবে চিহ্নিত হয়েছে। যেমন ভারতবর্ষের বিভিন্ন দুটি মহাকাব্য, রামায়ণ মহাভারতের কথা, বেদের কথা, ঠিক তেমনিভাবে গ্রীসে হোমারের লেখা ইলিয়াড ওডিসির কথা, তেমনি রোমের রোমুলাসের জীবন কাহিনী সম্পর্কে আমরা পাবো তার কথা। তেমনিভাবে আমরা পাবো আরো বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলি রয়েছে সেগুলি বিভিন্ন দেশে খ্রিস্টানদের বাইবেলের কথা, যাতেও আমরা পাবো বিশেষ করে ইতিহাসের বিভিন্ন তথ্য। যাই হোক, সেগুলির কথা আমরা আলোচনা করছি একের পর এক। সেই পৌরাণিক কাহিনীগুলি যদি আমরা দেখা যায় সেখানে দেখতে পাবো এগুলি প্রাগৈতিহাসিক যুগের কথা, যে যুগে ইতিহাসের কোনো লিপিবদ্ধ বিবরণ আমরা পাইনি। তাহলে সেই লিপিবদ্ধ বিবরণের যুগে পৌরাণিক কাহিনীগুলি প্রচলিত ছিল। পরবর্তীকালে আমরা দেখা যায় সেগুলি লিপিবদ্ধ আকারে রূপ নেয়। যাই হোক, তাহলে সেই পৌরাণিক কাহিনী কাকে বলা হচ্ছে? সেই পৌরাণিক কাহিনী হচ্ছে যেটা আমরা পাবো বিশেষ করে সৃষ্টির আদিম কালে, যখন আমরা দেখা যায় বিশেষ করে অপরিণত বুদ্ধির মানুষ যেগুলি বিশেষ করে দেখা যে সমস্ত ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও তার প্রচার করে এবং পৌরাণিক কাহিনী বা সেগুলিকে বলা হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথস। তাহলে সৃষ্টির আদিম কালে একেবারে অপরিণত বুদ্ধির মানুষ, তখন মানুষের বুদ্ধির পরিণতি ঘটেনি। তাহলে সেই সৃষ্টির আদিম কালে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক এবং অলৌকিক কল্পকাহিনী রচনা এবং তার প্রচার করে তাকেই বলা হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথস। এগুলিকেই বলা হয় মিথ। এই পৌরাণিক কাহিনী বা মিথস, তাহলে আমরা বললাম সৃষ্টির আদিকালে একেবারেই প্রথম দিকে দেখতে পাবো যখন মানুষের বুদ্ধি পরিণত হয়ে ওঠেনি সেই সময়
আমরা দেখা যায় যে কাহিনীগুলি, কল্প কাহিনীগুলি প্রচার করে এবং প্রসার ঘটায়, সেগুলিকে বলা হচ্ছে তাহলে মিথ। সেগুলির কথা আমরা যদি দেখি এক্ষেত্রে দেখতে পাবো এগুলি বিশেষত উদাহরণ হিসাবে আমরা দেখা যায় যদি সেখানে আমাদের রয়েছে যেটা পৌরাণিক কাহিনী হিসাবে ভারতবর্ষে, সেটা হিন্দু পুরাণে ব্রহ্মার মানস কন্যার দেবী দুর্গার কথা। আমরা দুর্গা পূজার সময় মহালয়াতে সেগুলো দেখতে থাকি কিভাবে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তার সর্বশক্তি দিয়ে। অসুরদের আক্রমণে সারা পৃথিবী শুধু নয় স্বর্গরাজ্য ত্রস্ত হয়ে উঠেছিল এবং অত্যাচারে অনাচারে সৃষ্টি হয়েছিল। তখন আমরা দেখতে পাবো ব্রহ্মা মানস কন্যা রূপে সৃষ্টি করেন দেবী দুর্গাকে এবং সমস্ত দেবতারা তাকে বিভিন্ন অস্ত্র দিয়ে সর্বশক্তিমান করে তোলেন এবং সেই সর্বশক্তিমান দেবী দুর্গা তিনি কি করেছিলেন, তিনি এই অসুরদেরকে বধ করে পৃথিবীকে আবার অর্থাৎ দুষ্টের দমন করে শিষ্টের পালন করেছিলেন এবং পৃথিবীকে আবার এই স্বর্গরাজ্য বা পৃথিবীকে আবার এই অত্যাচারের কবল থেকে মুক্ত করেছিলেন। তাহলে সেই কাহিনীর কথা যেমন আমরা পাবো, ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই যে বিয়ারল্যান্ড তিনি বলেছেন যে বিয়ারল্যান্ড বিশেষ করে আমরা দেখা যায় এই 6টি বৈশিষ্ট্যের কথা। এই বৈশিষ্ট্যের যদি আমরা দেখি এই পৌরাণিক কাহিনীগুলির কেমন বৈশিষ্ট্য ছিল, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে বিয়ারল্যান্ড বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যেগুলি পরবর্তীকালে আজকে বিভিন্ন ঐতিহাসিক সেগুলিকে বিশেষ করে তাদের সাপোর্ট বা তাদের সঙ্গে একমত হয়েছেন বা সহমত পোষণ করেছেন বিভিন্ন ঐতিহাসিক। সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা এরপর আলোচনা করছি। এই সমস্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে দেখতে পাবো এগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। পূর্ববর্তী মানুষের কাছ থেকে পরবর্তী প্রজন্ম তারা এগুলি লাভ করেছিল। তাহলে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই সমস্ত কাহিনীগুলি পূর্ববর্তী মানুষ সৃষ্টির আদিকালে তারা বিভিন্ন কোনো সমাজের আদিকালের মানুষ সেগুলিকে রচনা করেছিল এবং বংশ পরম্পরায় সেগুলি প্রচলন ঘটিয়েছে, যেগুলি আজও কিছু কিছু আমরা দেখতে পাবো তার প্রচলন রয়ে গেছে। তাহলে সেগুলি হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই কাহিনীগুলি। দ্বিতীয়ত হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের বিবরণ। এগুলিতে আমরা সেই প্রাগ ঐতিহাসিক যুগের বিবরণ আমরা পেয়ে থাকি সৃষ্টির একেবারে সূচনা লগ্নে। প্রাগ ঐতিহাসিক বিবরণ এতে রয়েছে। এগুলিতে আধুনিক বা পরবর্তী প্রজন্মের কোনো প্রাগ ঐতিহাসিক যুগের বিবরণ আমরা পেয়ে থাকি। তেমনি 3 নম্বর হচ্ছে বিষয়ের বিশিষ্টতা। এই কাহিনীগুলিতে বিষয়গুলি বিশেষ করে অলৌকিক জগৎ সম্পর্কে বা এগুলি বিশেষ করে ঐশ্বর, আরেকটা বৈশিষ্ট্য আমরা বিষয়ের বিশেষণে ঈশ্বর নির্ভর যদি বলে থাকি এই বৈশিষ্ট্য হিসাবে, সেগুলি বেশিরভাগ কাহিনী হচ্ছে ঈশ্বর নির্ভর। ঈশ্বরের উপর এই কাহিনীগুলি রচিত হয়েছে, ঈশ্বরের জীবন কাহিনী নিয়েই মূলত এই পৌরাণিক কাহিনীগুলি রচিত হয়েছে। যেমন আমরা রামায়ণ মহাভারতের কাহিনী পাবো, তেমনি বাইবেলে যীশু খ্রিস্টের কাহিনী পাবো, এরকম বিভিন্ন সবগুলি আমরা পাবো মূলত ঈশ্বর নির্ভর। আর চতুর্থত হচ্ছে এগুলিতে পরিচয়ের ভিত্তি। এগুলি ক্ষেত্রে যদি আমরা দেখি পরিচয়ের ভিত্তি কোনো একটা বিশেষ সমাজে, কোনো একটা বিশেষ গোষ্ঠী আমরা দেখা যায় এই পৌরাণিক কাহিনীগুলি রচিত ভিত্তি করে এই কাহিনীগুলি রচিত বিশেষ পরিচয়। যেমন আমাদের হিন্দু পুরাণ বলা হচ্ছে, হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনীগুলি রয়েছে, বাইবেল খ্রিস্ট ধর্মের কাহিনী রয়েছে। তেমনিভাবে আমরা পাবো পার্সিকদের সেগুলির কথা পাবো। সেই এরকম বিভিন্ন এক একটা গোষ্ঠী এক একটা ধর্মের পরিচয় বহন করে এই সমস্ত পৌরাণিক কাহিনী। পরিচয়ের ভিত্তি রয়েছে এই কাহিনীগুলিতে। আরেকটা বিষয় হচ্ছে বিধি নিয়মের স্বীকৃতি। এই সমস্ত যে পৌরাণিক কাহিনীগুলি রয়েছে সেই বিধি নিয়ম যেগুলি সেই সময় প্রচলিত ছিল, সেই বিধি নিয়মগুলি পরবর্তীকালে আমরা স্বীকৃতি লাভ করেছে বা এই কাহিনীগুলিতে বিভিন্ন বিধি নিয়মের কথা উল্লেখ রয়েছে, যা পরবর্তী মানুষ প্রজন্মকে সেই বংশ পরম্পরায় সেই সমস্ত নিয়ম নীতিগুলি স্বীকৃতি লাভ করে চলেছে। আর আরেকটা আমরা পাবো 6 নম্বরে, সেখানে আমরা দেখা যায় বিশেষ করে জীবনের অর্থবহতা। এই পৌরাণিক কাহিনীগুলিতে আমরা দেখা যায় জীবন যে পৌরাণিক কাহিনীতে ঈশ্বর নির্ভর গল্প কাহিনী থাকলেও
সেখানে ঈশ্বর নির্ভরতা থাকার কারণে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি বা দর্শন সেখানে জীবন অর্থবহ হয়ে উঠতে পারে, সেই তার কথা আমরা দেখতে পাবো। যেমন পৌরাণিক কাহিনী, বিশেষ করে বিভিন্ন ঈশ্বরের কথা পাঠ করতে করতে মানুষের মধ্যে ঈশ্বর ভাব যে জাগ্রত হয় এবং এই পার্থিব জগৎ থেকে মোহমুক্ত হয়ে অনেকে আমরা হিন্দু ধর্মে দেখতে পাবো সন্ন্যাস গ্রহণ করে। তাহলে সেই জীবনের অর্থবহতা এই কাহিনীগুলিতে খুঁজে পাওয়া যায়। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলির কথা আমরা পাবো এই যে বিয়ারল্যাম এগুলিকে উল্লেখ করেছেন এবং তার সঙ্গে আজকে অধিকাংশ বহু ঐতিহাসিক সেগুলির সঙ্গে সহমত পোষণ করেছেন। তাই আমরা দেখতে পাবো এই বৈশিষ্ট্যগুলি রয়েছে সঠিক, উত্তরাধিকার সূত্রে এই সমস্ত কাহিনীগুলি লাভ করেছে, প্রাগৈতিহাসিক যুগের বিবরণ রয়েছে এই কাহিনীগুলিতে। এই কাহিনীগুলি বেশিরভাগই হচ্ছে ঈশ্বর নির্ভর, আর চতুর্থত হচ্ছে কোনো বিশেষ সমাজ বা গোষ্ঠীর পরিচয় বহন করে। তৃতীয় পঞ্চমত হচ্ছে বিভিন্ন বিধি নিয়ম, এই কাহিনীগুলিতে বিভিন্ন ধর্ম এবং তার যে বিধি নিষেধ বা বিধি নিয়ম সেগুলি বংশ পরম্পরায় স্বীকৃতি লাভ করেছে। আর এইগুলিতে জীবনের অর্থবহতা খুঁজে পাওয়া যায় এই কাহিনীগুলি থেকে। তাহলে এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের কথা। এরপরে আসছি আমাদের বিভিন্ন যে কাহিনীগুলি, পৌরাণিক কাহিনীগুলি রয়েছে বিভিন্ন ধর্মের, সেগুলির কথা আমরা একটু আসছি, আলোচনা করছি। তার আগে আমরা একটু আলোচনা করেছি বিভিন্ন পৃথিবীর যে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলি রয়েছে তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সাদৃশ্য রয়েছে। সেই সাদৃশ্যের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাবো, সেক্ষেত্রেও বিয়ারল্যাম বলেছেন পৌরাণিক কাহিনীগুলির মধ্যে এক অসাধারণ সাদৃশ্য বা বিশ্ব সার্বজনীনতা রয়েছে। যেমন আমরা প্রত্যেকটি পৌরাণিক কাহিনীর মধ্যে দেখতে পাবো পৃথিবীর সৃষ্টির শুরুতে দেখা যায় প্রবল এক বন্যায় সমগ্র পৃথিবীর স্থলভাগ ডুবে যায়। তখন একজোড়া করে প্রত্যেক প্রজাতির পশু পাখি বা জীব সেখানে তারা বেঁচে যায় এবং আশ্রয় নেয়, যা থেকে এই মানব সমাজের উৎপত্তি ঘটেছে। ঠিক তেমনিভাবে আরও একটি বিষয় আমরা পাবো, এতে ঈশ্বরের অভাব। প্রত্যেকটি কাহিনীতেই আমরা দেখা যায় এই পৌরাণিক কাহিনীর চরিত্র বা নায়ক নায়িকার কথা তাদেরকে ঈশ্বর রূপে কল্পনা করা হয়েছে বা ঈশ্বরের মানব সমাজের মতোই সেখানে আমরা দেখা যায় তাদেরও তারা বিবাহ করেছে বা তাদের সন্তান সন্ততি রয়েছে। এগুলির কথা আমরা পাবো প্রত্যেকটি উপাখ্যানে বা প্রত্যেকটি জনশ্রুতির এই পৌরাণিক কাহিনীতে আমরা এই সাদৃশ্যটা লক্ষ্য করি। ঠিক তেমনিভাবে এরপরে রয়েছে আমাদের বিভিন্ন দেশের কাহিনীর কথা। যদি আমরা আলোচনা করি তাহলে সেই বিভিন্ন পৌরাণিক কাহিনীর কথায় আসছি আমরা। এবার সেই বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলির মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষ রয়েছে হিন্দু পুরাণ, তেমনি রয়েছে বাইবেলের পৌরাণিক কাহিনীর কথা। বিভিন্ন পৌরাণিক কাহিনীর মধ্যে রয়েছে বাইবেলের যে কাহিনী। প্রথমে আমরা দেখতে পাবো এক নম্বরে যদি বলি উদাহরণ হিসাবে বাইবেলের কাহিনী, তাহলে বাইবেলের কাহিনীতে পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে সেখানে যে যে বন্যায় আমরা যখন সারা স্থলভাগ ডুবে গিয়েছিল তখন নোয়ার নৌকায়, নোয়া মানে এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, সেই নোয়ার নৌকায় একজোড়া প্রাণী আশ্রয় নিয়েছিল এবং যা থেকে এই পৃথিবীর জীবজগতের সৃষ্টি হয়েছে বলে বলা হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাবো হিন্দু পুরাণে, হিন্দু পুরাণের কথায় সেখানে রয়েছে যার কথা আমরা যদি বলি সেই মহাকবি কালিদাসের কাহিনী। মহাকবি কালিদাস যিনি প্রথম জীবনে ছিলেন মহামূর্খ, এমনকি নিজের যে জীবন বিপন্ন হতে পারে সেটাও জানতেন না। সেখানে বর্ণনা করা হয়েছে, দেখতে পাবো তোমাদের বইয়ে ছবিটা রয়েছে, সেখানে দেখতে হবে যে গাছের ডালে তিনি বসেছিলেন সেই গাছের ডালটিরই গোড়ার দিকটা কাটছিলেন, যার ফলে কেটে দিলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে হয়তো জীবন বিপন্ন হতে পারে। তাহলে এই রকমের মূর্খ ছিলেন। সেই মূর্খ কালিদাস পরবর্তীকালে আমরা দেখতে পাবো দেবী সরস্বতী, জ্ঞানের দেবী যাকে আমরা বলি হিন্দু পুরাণে বলা হয়েছে, সেই সরস্বতীর পরে তিনি মহাকবি কালিদাসে পরিণত হয়েছিলেন। তাহলে সেই কালিদাসের কাহিনী রয়েছে আমাদের এই পৌরাণিক কাহিনীতে, যা ইতিহাসের এই অঙ্গ হিসাবে পরবর্তীকালে সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা পাবো গ্রিসের কাহিনীর কথা। 3 নম্বরে রয়েছে গ্রিসের কাহিনী হিসাবে পাবো মহাকবি হোমারের লেখা ইলিয়ড এবং ওডিসি, তাছাড়াও আরো বিভিন্ন
কবি সাহিত্যিকদের লেখা রয়েছে। এই ইলিয়াড ওডিসি ছাড়াও আমরা দেখতে পাবো এই চরিত্র হিসাবে গ্রিসের কাহিনীতে পাবো আমরা ক্রেনাস ও জিউসের কথা। জিউস যাকে আমরা দেখতে পাবো গ্রিসে গ্রিক দেবতা জিউসের কথা বলা হয়ে থাকে। এই গ্রিক দেবতা জিউস আর ক্রেনাসের যে কাহিনী তার সঙ্গে আমাদের হিন্দু পুরাণে কৃষ্ণের কাহিনীর সঙ্গে অনেকটাই মিল রয়েছে। সেখানে আমরা দেখতে পাবো ক্রেনাস বিশেষ করে তার পিতাকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন এবং এই ক্রেনাসের সঙ্গে বিয়ে হয়েছিল যার তার নাম হচ্ছে রেয়া। এই রেয়ার সঙ্গে তার বিবাহ হয় এবং ক্রেনাসও ভয় করতেন যে তিনি যেভাবে তার পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেছেন তাহলে তার সন্তানরা হয়তো তাকে হত্যা করে সিংহাসন দখল করতে পারে। তাই তিনি ভীত আতঙ্কিত হয়ে এই রেয়ার যতগুলি সন্তান হতো সবগুলিকে তিনি খেয়ে ফেলতেন। তাহলে তার বিপদ থেকে তিনি নিজের সিংহাসনকে নিরাপদ করার জন্য, যেমন শ্রীকৃষ্ণের অবতার অংশ তার ভগিনী আমরা দেখতে দৈবকীতে যতগুলি সন্তান হয়েছিল সকলকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন এবং শুধুমাত্র শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে। তাহলে সেইভাবে আমরা দেখতে পাবো ক্রেনাসও রেয়ার যত সন্তান জন্মগ্রহণ করে সকলকে খেয়ে ফেলে। কিন্তু আমরা দেখতে পাবো শেষ সময় যখন জিউসের জন্ম হয় তখন তার স্ত্রী রেয়া কি করলেন, তাকে কিভাবে বাঁচানো যায় সেই ক্রেনাসকে ফাঁকি দিয়ে তার সন্তান বলে কাঁথায় এক পাথরের টুকরো মুড়ে সেখানে তার এই ক্রেনাসকে উপহার দিলেন, যেটা আমরা দেখতে পাবো জিউসকে তিনি লুকিয়ে তাকে পরবর্তীকালে মানুষ করেন এবং এই জিউস পরবর্তীকালে আমরা দেখা যায় এই ক্রেনাসকে পরাজিত করে তিনি সিংহাসন দখল করেন এবং দেবরাজে পরিণত হন। তাহলে এই গ্রিসের দেবতা হচ্ছে দেবরাজ হচ্ছেন এই জিউস, সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে তিনি পরিগণিত হন। তাহলে এটা আমরা পাবো গ্রিসের কাহিনীর কথা। ঠিক তেমনি ভাবে আমরা পাবো আরেকটি রোমের কাহিনী, রোমুলাসের। রোমেও আমরা পাবো এই পৌরাণিক কাহিনী। রোমের বিখ্যাত সম্রাট ছিলেন রোমুলাস অগাস্টুলাস। সেই রোমুলাসের জীবন কাহিনী আমরা পাবো এই পৌরাণিক কাহিনী হিসাবে। রোমুলাস অগাস্টুলাসের জীবন কাহিনী, এছাড়াও আমরা পাবো তার যে জীবন বৃত্তান্ত ইত্যাদি বিভিন্ন বিষয়, ধর্ম, এই সমস্ত কাহিনীগুলি সবই রয়েছে এই রোমের পৌরাণিক কাহিনীতে। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন দেশের যে পৌরাণিক কাহিনীর উদাহরণ হিসাবে বাইবেলের কাহিনী, হিন্দু পুরাণে মহাকবি কালিদাসের কাহিনী, গ্রিসে আমরা পাবো ক্রেনাস ও রেয়ার কাহিনী, তেমনি হবে রোমের কাহিনী হিসাবে পাবো রোমুলাস অগাস্টুলাস সে যে বিখ্যাত সম্রাট এই রোমুলাসের জীবন কাহিনী সম্পর্কে। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলির কথা। ঠিক এরপরে আসছি আমরা এই পৌরাণিক কাহিনীগুলিতে যথার্থ ঐতিহাসিক ভিত্তি না থাকলেও কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে স্বীকৃত, অর্থাৎ এই পৌরাণিক কাহিনীর গুরুত্ব হিসাবে। তাহলে সেই গুরুত্ব হিসাবে যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো বেশ কিছু গুরুত্ব রয়েছে এই পৌরাণিক কাহিনীগুলি। তাহলে সেই গুরুত্বগুলির কথা আমরা এখন আলোচনা করছি। সেই গুরুত্বের ক্ষেত্রে যদি দেখি বেশ কিছু গুরুত্ব আমরা পাবো। সেই গুরুত্বগুলি হচ্ছে, এক নম্বরে যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো সত্য ঐতিহাসিক উপাদান। কিভাবে সত্য হচ্ছে ঐতিহাসিক উপাদান হিসাবে, কারণ এগুলি বহু পূর্বে রচিত হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেগুলির মধ্যে সত্যতা রয়েছে যথেষ্টই। এই কাহিনীগুলি বহু সত্য যথার্থ উপাদান লুকিয়ে থাকে। গ্রিসের এই পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই আমরা দেখা যায়, যার উদাহরণ হিসাবে যদি আমরা দেখি এই গ্রিসের পৌরাণিক কাহিনীর সূত্র ধরেই গ্রিসের যে ট্রয় যুদ্ধের কথা, সেই ট্রয় নগরীর অবস্থান এবং ট্রয় যুদ্ধক্ষেত্রের যে অবস্থান সেগুলি এখান থেকে এই পৌরাণিক কাহিনীর বিবরণ থেকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। তাহলে এগুলির মধ্যে তাই আমরা দেখতে পাবো যে যথার্থ ঐতিহাসিক সত্য ঐতিহাসিক উপাদান লুকায়িত রয়েছে। যদিও এগুলির মধ্যে প্রমাণের অভাব রয়েছে, তথ্যের অভাব রয়েছে, সত্য ঐতিহাসিক তথ্যের, কিন্তু তবু আমাদের বেশ কিছু পুরাণিক উপাদান থেকে সেগুলির কথা আমরা জানতে পারি। ঠিক তেমনিভাবে দ্বিতীয় হিসাবে আমরা পাবো যেটা সময়কাল নির্ণয়। এই পৌরাণিক কাহিনীগুলি থেকে বহু ইতিহাসের সময়কাল নির্ণয় করা সম্ভব হয়েছে। পৌরাণিক কাহিনীতে যে সমস্ত আমরা দেখা যায় এই
সময়ের বিবরণ রয়েছে, ইতিহাসের সেই যে সময়কাল আমরা পাবো তার সঙ্গে তুলনামূলক পদ্ধতির মাধ্যমে আলোচনা করে বহু সময়কাল নির্ণয় করা আজকে সম্ভবপর হয়েছে। ঠিক তেমনিভাবে 3 নম্বরে আমরা পাবো বংশতালিকা। এই পৌরাণিক কাহিনীগুলিতে বিভিন্ন যে রাজবংশগুলি, প্রাচীনকালের যে বিভিন্ন রাজবংশগুলির কথা রয়েছে, সেই রাজবংশগুলির তালিকা থেকে বা রাজবংশগুলি থেকে আমরা দেখতে পাবো সেই তালিকার কথা। আজকে ইতিহাসের রাজবংশের বহু বিবরণ আমরা পেয়েছি। যেমন আমাদের মহাভারতে বিভিন্ন কৌরব বংশের কুরু বংশের কথা, তেমনিভাবে আরও আমরা পাবো বিভিন্ন বিবরণ, সেগুলি থেকে এই রাজবংশগুলির তালিকা আমরা জানতে সক্ষম হয়েছি এই পৌরাণিক কাহিনীগুলি থেকে, বিবরণ থেকে। ঠিক তেমনিভাবে আমরা পাবো আরও একটি বিষয় হিসাবে, যেটাকে বিশেষ করে বলা হচ্ছে ধারাবাহিকতা। এই পৌরাণিক কাহিনীগুলির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা। ইতিহাসের যে ধারাবাহিকতা সেগুলি আমরা দেখা যায় এগুলি বহু প্রাচীনকালে যদিও তৈরি হয়েছিল, তবুও আমরা দেখব বিশেষ করে এই কাহিনীগুলিতে ধারাবাহিকতা, বংশ পরম্পরায় সেগুলি আজকে আমাদের কাছে এসে পৌঁছেছে। তাহলে সেই ধারাবাহিক ইতিহাস আমরা পাবো এই পৌরাণিক কাহিনীগুলিতে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই হচ্ছে আমাদের যে জনশ্রুতিগুলির 5টি ভাগ যেগুলি আমরা বললাম, সেই জনশ্রুতির 5টি ভাগের প্রথম যেটা পৌরাণিক কাহিনী, সেই পৌরাণিক কাহিনীর কথা আমরা আলোচনা করলাম আজকে। পৌরাণিক কাহিনী বলতে কি বোঝায়, পৌরাণিক কাহিনীর বিভিন্ন যে দেশের পৌরাণিক কাহিনীগুলির উদাহরণের কথা, তার সঙ্গে আমরা দেখতে পাবো তার বৈশিষ্ট্যের কথা এবং তার গুরুত্ব। তাহলে বিভিন্ন দেশের যে উদাহরণগুলি আমরা পেলাম, সেগুলি পরবর্তীকালে এরপরে আমাদের দ্বিতীয় রয়েছে যে কিংবদন্তি। সেইখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে আমাদের, কিংবদন্তির সঙ্গে পৌরাণিক কাহিনীগুলির পার্থক্য আলোচনা করো। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করবো। তাহলে প্রিয় ছাত্রবৃন্দ, আজকের মতো আমরা এখানে শেষ করছি পৌরাণিক কাহিনীর কথা। ধন্যবাদ।